ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী এবং খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতি অবনতির দিকে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ৩০০ গ্রামের প্রায় ৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গত এলাকায় খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত জেলা ও উপজেলা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি আর অনাহারে দিন কাটছে মানুষের। আজও পানি থাকায় আখাউড়া স্থলবন্দর বন্ধ রয়েছে। নোয়াখালীতে পানি বেড়েই চলেছে। এছাড়া খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙামাটিতেও বন্যা দেখা দিয়েছে। বন্যার খবর জানতে এখন যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আপনি যে এলাকায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির কি অবস্থা? আমি ঠিক আছি এখন আলেখার চর, যেটি হচ্ছে মূল কুমিল্লা যেটা শহর, সেখানে ঢোকার যে প্রান্ত, এই মূল শহরের বিশ্ব রোড জায়গায় আমি আছি। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিশ্ব রোড অঞ্চলে কিন্তু এই পানির যে অবস্থা, সেই অবস্থা দেখে আপনি অনুমান করতে পারছেন যে পেছনের কি অবস্থা। এবং গোমতী পাড়ের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে জানাতে চাই, সবগুলো জায়গায় কিন্তু অসংখ্য বাড়িঘর ডুবে গেছে। সেখানে যে ফসলি জমিগুলো আছে সেগুলো ডুবে গেছে এবং একের পর এক এখানকার যে মানুষগুলো রয়েছে তারা বলছেন যে ভেতরের অবস্থা আরও বেশি ভয়াবহ। সেখানে কোনো ধরনের যান চলাচল তো করছেই না। এই যে বড় বড় কিছু গাড়ি চলাচল করছে সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। একই সঙ্গে আপনাকে জানাতে চাই যে কুমিল্লার গোমতীর পাশের যে শহরগুলো রয়েছে, টিক্কারচর, জালুয়াপাড়া এবং বানসুয়া, পাড়পাড়া, রত্নাবতী, ভান্তি, শিমরাইলখাড়া, পূর্বহুড়া, এ ধরনের অসংখ্য জায়গায় রয়েছে যেখানে সাধারণ মানুষ 10 বছরে এ ধরনের পানির স্রোত কিন্তু তারা দেখেনি। এর কারণ নিশ্চয়ই আপনি জানেন যে এর আগে যে ত্রিপুরার যেই ডুম্বুরের যে জলাধারটি সেটি খুলে দেওয়া হয়েছে, সে কারণে সে পানিগুলো পুরো বাংলাদেশে এসে পৌঁছেছে। বিশেষ করে ফেনী এবং এই গোমতী পাড়ের যে এলাকা, বিশেষ করে কুমিল্লার এলাকাগুলোতে কিন্তু অনেক বেশি পানি এসে পড়েছে, যেটি এলাকার মানুষ এর আগে কখনো দেখেনি। এর পাশাপাশি আমি দেখেছি যে বিশ্ব রোড যেটি রয়েছে, বিশ্ব রোডেও কিন্তু আমরা দেখেছি যে এই পানির স্রোতের কারণে অনেক জায়গায় কিন্তু পানি জমে আছে, যে কারণে বিশ্ব রোডের পিচগুলো উঠে গেছে এবং পিচগুলো উঠে যাওয়ার কারণে সেখানে যান চলাচল কিন্তু বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো চলাচল করতে পারছে না। অনেকগুলো দোকান আমরা দেখেছি বন্ধ করা আছে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটিও কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। যারা বিভিন্ন যে অফিসগুলোতে যাবেন, এই অফিসগুলোতেও কিন্তু আমরা তেমন মানুষকে চলতে দেখিনি। পুরো জায়গাটি কিন্তু এখন মোটামুটি স্থবির অবস্থায় আছে। আমরা এখন যাচ্ছি আরেক স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, কুমিল্লায় বন্যা পরিস্থিতি খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ সাগর, আমি যে জায়গাটাতে আছি এটা কুমিল্লার গুমতি নদীর কামারখাড়া অংশে। এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে পেছনে গুমতি নদীর বাঁধ কিছুটা ভেঙে পানি ভেতরে প্রবেশ করছে এবং এই মুহূর্তে এলাকাবাসী সেই ভাঙ্গা অংশটিকে মেরামত করার জন্য তারা সবাই জোরতোর প্রচেষ্টা করে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সাদেক যে কথা বলছিলেন যে কুমিল্লার 7টি পয়েন্ট খুবই নাজুক অবস্থায় রয়েছে গুমতি নদীর। এইখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গতকাল রাতের বৃষ্টিতে এখন বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটি পয়েন্টে গুমতি অন্তত 8 থেকে 10টি পয়েন্টের অবস্থা খুবই নাজুক। যে কোনো মুহূর্তেই বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 220 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের অব্যাহত বৃষ্টিপাত যদি থাকে তাহলে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে কুমিল্লার 3টি উপজেলার প্রায় লাখো মানুষ বন্দী রয়েছে। 3টি উপজেলার মধ্যে রয়েছে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং 14
চট্টগ্রাম এই ভারত থেকে আসা পানিগুলো সেই 3টি উপজেলার প্রায় লাখো মানুষকে বন্দী অবস্থায় রেখেছে। এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সেই জায়গাগুলিতে পৌঁছায়নি। পাশাপাশি জেলা ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন যে 14টি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন এবং যারা দুর্গত অবস্থায় রয়েছেন তারা যেন সেই আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়ে নিরাপদ অবস্থায় থাকেন। সাদেক, জানছিলাম বন্যার খবর। গাজীপুর থেকে ঢাকা ও উত্তরাঞ্চল সহ বিভিন্ন গন্তব্যে রেলওয়ের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে গাজীপুরে রেল স্টেশন অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে ঢাকা ও উত্তরাঞ্চলগামী সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর 5টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানায়, জয়দেবপুর রেল স্টেশনে সরকারি নির্ধারিত ভাড়ায় টিকিট চাওয়া হলে তারা নানা অজুহাতে টিকিটের মূল্য বেশি রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করা হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো প্রতিকার করেনি। তাই আজ তারা এখানে ট্রেন আটক করে রাখে। ফলে উত্তরাঞ্চল থেকে ঢাকা আসা ঢাকাগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল স্টেশনে এসে ট্রেন বন্ধ থাকায় শত শত যাত্রীরা দুর্ভোগে পড়েছে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী এবং খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতি অবনতির দিকে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় 300 গ্রামের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গত এলাকায় খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত জেলা ও উপজেলা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি আর অনাহারে দিন কাটছে মানুষের। আজও পানি থাকায় আখাউড়া স্থলবন্দর বন্ধ রয়েছে। নোয়াখালীতে পানি বেড়েই চলেছে। এছাড়া খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙামাটিতেও বন্যা দেখা দিয়েছে। বন্যার খবর জানতে এখন যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আপনি যে এলাকায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির কি অবস্থা? আমি ঠিক আছি এখন আলেখার চর, যেটি হচ্ছে মূল কুমিল্লা যেটা শহর, সেখানে ঢোকার যে প্রান্ত, এই মূল শহরের বিশ্ব রোড জায়গায় আমি আছি। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিশ্ব রোড অঞ্চলে কিন্তু এই পানির যে অবস্থা, সেই অবস্থা দেখে আপনি অনুমান করতে পারছেন যে পেছনের কি অবস্থা। এবং গোমতী পাড়ের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে জানাতে চাই, সবগুলো জায়গায় কিন্তু অসংখ্য বাড়িঘর ডুবে গেছে। সেখানে যে ফসলি জমিগুলো আছে সেগুলো ডুবে গেছে এবং একের পর এক এখানকার যে মানুষগুলো রয়েছে তারা বলছেন যে ভেতরের অবস্থা আরও বেশি ভয়াবহ। সেখানে কোনো ধরনের যান চলাচল তো করছেই না। এই যে বড় বড় কিছু গাড়ি চলাচল করছে সেগুলোও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। একই সঙ্গে আপনাকে জানাতে চাই যে কুমিল্লার গোমতীর পাশের যে শহরগুলো রয়েছে, টিক্কারচর, জালুয়াপাড়া এবং বানসুয়া, পাড়পাড়া, রত্নাবতী, ভান্তি, শিমরাইলখাড়া, পূর্বহুড়া, এ ধরনের অসংখ্য জায়গায় রয়েছে যেখানে সাধারণ মানুষ 10 বছরে এ ধরনের পানির স্রোত কিন্তু তারা দেখেনি। এর কারণ নিশ্চয়ই আপনি জানেন যে এর আগে যে ত্রিপুরার যেই ডুম্বুরের যে জলাধারটি সেটি খুলে দেওয়া হয়েছে, সে কারণে সে পানিগুলো পুরো বাংলাদেশে এসে পৌঁছেছে। বিশেষ করে ফেনী এবং এই গোমতী পাড়ের যে এলাকা, বিশেষ করে কুমিল্লার এলাকাগুলোতে কিন্তু অনেক বেশি পানি এসে পড়েছে, যেটি এলাকার মানুষ এর আগে কখনো দেখেনি। এর পাশাপাশি আমি দেখেছি যে বিশ্ব রোড যেটি রয়েছে, বিশ্ব রোডেও কিন্তু আমরা দেখেছি যে এই পানির স্রোতের কারণে অনেক জায়গায় কিন্তু পানি জমে আছে, যে কারণে বিশ্ব রোডের
পিচগুলো উঠে গেছে এবং পিচগুলো উঠে যাওয়ার কারণে সেখানে যান চলাচল কিন্তু বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো চলাচল করতে পারছে না। অনেকগুলো দোকান আমরা দেখেছি বন্ধ করা আছে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটিও কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। যারা বিভিন্ন যে অফিসগুলোতে যাবেন এই অফিসগুলোতেও কিন্তু আমরা তেমন মানুষকে চলতে দেখিনি। পুরো জায়গাটি কিন্তু এখন মোটামুটি স্থবির অবস্থায় আছে। আমরা এখন যাচ্ছি আরেক স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, কুমিল্লায় বন্যা পরিস্থিতি খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ সাগর, আমি যে জায়গাটাতে আছি এটা কুমিল্লার গুমতি নদীর কামারখাড়া অংশে। এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে পেছনে গুমতি নদীর বাঁধ কিছুটা ভেঙে পানি ভেতরে প্রবেশ করছে এবং এই মুহূর্তে এলাকাবাসী সেই ভাঙ্গা অংশটিকে মেরামত করার জন্য তারা সবাই জোরতোর প্রচেষ্টা করে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সাদেক যে কথা বলছিলেন যে কুমিল্লার 7টি পয়েন্ট খুবই নাজুক অবস্থায় রয়েছে গুমতি নদীর। এইখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গতকাল রাতের বৃষ্টিতে এখন বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটি পয়েন্টে গুমতি অন্তত 8 থেকে 10টি পয়েন্টের অবস্থা খুবই নাজুক। যে কোনো মুহূর্তেই বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 220 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের অব্যাহত বৃষ্টিপাত যদি থাকে তাহলে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে কুমিল্লার 3টি উপজেলার প্রায় লাখো মানুষ বন্দী রয়েছে। 3টি উপজেলার মধ্যে রয়েছে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং চৌদ্দগ্রাম। এই ভারত থেকে আসা পানিগুলো সেই 3টি উপজেলার প্রায় লাখো মানুষকে বন্দী অবস্থায় রেখেছে। এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সেই জায়গাগুলিতে পৌঁছায়নি। পাশাপাশি জেলা ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন যে 14টি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন এবং যারা দুর্গত অবস্থায় রয়েছেন তারা যেন সেই আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়ে নিরাপদ অবস্থায় থাকেন। সাদেক, জানছিলাম বন্যার খবর। গাজীপুর থেকে ঢাকা ও উত্তরাঞ্চল সহ বিভিন্ন গন্তব্যে রেলওয়ের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে গাজীপুরে রেল স্টেশন অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে ঢাকা ও উত্তরাঞ্চলগামী সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর 5টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানায়, জয়দেবপুর রেল স্টেশনে সরকারি নির্ধারিত ভাড়ায় টিকিট চাওয়া হলে তারা নানা অজুহাতে টিকিটের মূল্য বেশি রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করা হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো প্রতিকার করেনি। তাই আজ তারা এখানে ট্রেন আটক করে রাখে। ফলে উত্তরাঞ্চল থেকে ঢাকা আসা ঢাকাগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল স্টেশনে এসে ট্রেন বন্ধ থাকায় শত শত যাত্রীরা দুর্ভোগে পড়েছে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এছাড়া 8টি জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে লাখ লাখ মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলায় বন্যায় 300 গ্রামের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গত এলাকায় খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত জেলা ও উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি আর অনাহারে দিন কাটছে মানুষের। ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেয় ফেনীর এই অবস্থার সৃষ্টি হয়েছে। কুমিল্লার 3 উপজেলা চৌদ্দগ্রাম, নাঙ্গলকোটা, ওমনেহরগঞ্জ পানিবন্দী হয়ে পড়েছে লাখ মানুষ। বন্যায় নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি ও ঘরবাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় বন্ধ রয়েছে ক্লাস। এদিকে আজও পানি থাকায় আখাউড়া স্থলবন্দর বন্ধ রয়েছে।
পানির স্রোতে ভেঙে গেছে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর 15টি স্থানে বাঁধ ভেঙে 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও দেখা দিয়েছে বন্যা। বন্যার খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি যেখানে আছেন সেখানে বন্যার সার্বিক অবস্থা কেমন দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন সাগর যে এখানে একটি স্লুইস গেট আছে, পুরাতন স্লুইস গেট। এই স্লুইস গেটে কিছুক্ষণ পরপরই এখানে বাঁধ দেওয়া হচ্ছে, কিন্তু সেই বাঁধটি ভেঙে গেছে। কিছুক্ষণ আগেও এখানে সুইচ গেট দিয়ে পানি চলে আসছে এবং এই পানি চলে আসার কারণে যে 4টি গ্রাম রয়েছে, কামালখাড়া, শিমিলখাড়া, বালিখাড়া এবং ভাঙতি, যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে প্লাবিত হচ্ছে। সেখানে অসংখ্য মানুষ, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে তাদের সর্বশেষ যে সম্বলগুলো আছে সেগুলো নিয়ে তারা চলে আসছেন, জরুরি সম্বল নিয়ে চলে আসছেন। এমনকি বৃদ্ধ রয়েছেন, সেখানে অন্যান্য শিশুরা রয়েছেন, এখানে গবাদি পশুগুলো নিয়ে তারা চলে আসছেন। আপনাকে নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে পানির স্রোত কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। গতকাল রাত থেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই এলাকার মানুষ। যদিও এখানে বলা হচ্ছিল যে এখানে যে মূল গোমতী বাঁধের ভাঙন ধরেছে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি, বিষয়টি এখনো সত্য নয়। তবে এখানে যে স্লুইস গেটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানির প্রবাহ অনেক বেশি বাড়ছে। আপনাকে দেখাতে চাই যে এখানে যে মানুষগুলো তাদের গ্রাম ছেড়ে চলে এসছেন এবং তারা কিন্তু শহরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই মানুষগুলোর একটা একাংশ দেখাতে পাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে গবাদি পশু এবং তাদের যে অন্যান্য যে পালিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে চলে এসেছেন। একই সাথে যে নারী, বৃদ্ধ এবং শিশু সবাই কিন্তু এই উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছেন। ওপারে শহর রয়েছে, সেই শহরে কিন্তু অনেককে আমরা খুব দ্রুত বেগে চলে যেতে দেখেছি। তারা সবাই কিন্তু আতঙ্কিত। রাত ভর কিন্তু পানির তীব্রতা, পানির স্রোত কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত তারা মনে করছেন যে স্লুইস গেট যদি বন্ধ করা যায় সেক্ষেত্রে কিছুটা হলেও পানির প্রবাহ কমবে। আপনি নিশ্চয়ই জানেন যে কুমিল্লার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। শহরে আপনাকে নিশ্চয়ই এর আগে দেখিয়েছি যে শহরের প্রধান যে সড়ক, সেই সড়কে কিন্তু পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা যদি জানি যে 14 গ্রামের মেইন যে রাস্তায় সেই জায়গায় কিন্তু পানি চলে এসেছে, যে কারণে ফেনীতে সকল ধরনের সড়ক যোগাযোগ বন্ধ, সেখানে বিদ্যুৎ বন্ধ আছে, সবকিছুই স্থবির অবস্থায় আছে। সাগর, আমরা যাচ্ছি এখন চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামে জলাবদ্ধতার কি অবস্থা? আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে রাস্তাঘাট ডুবে গেছে, তো মানুষের ভোগান্তি আসলে কেমন হচ্ছে একটু বলবেন? চট্টগ্রামের জলবদ্ধতা এবং বাড়ি বর্ষণের কারণে নগর জুড়ে আসলে জলবদ্ধতা শুরু হয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 142 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনি দেখছেন সাগর, এখানে চট্টগ্রামের এটি একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে সকাল থেকে আসলে হাঁটু থেকে কোমর পরিমাণ পর্যন্ত পানি এখানে নিমজ্জিত আছে। এছাড়া নিচতলার যেসব দোকানপাট আছে, বিপণী বিতানগুলো আছে এবং বাড়িঘরগুলো আছে, সেখানকার নিম্নাঞ্চলের মানুষগুলো আসলে খুব দুর্ভোগে পড়েছেন। এছাড়া চট্টগ্রামের সাথে 3 পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে আছে। চট্টগ্রামের হালদা নদী, দুরং, শঙ্কর সহ বেশ কোটি নদীর পানি বিপদ সীমার উপরে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আরাকান সড়কে। আপনি এখানে দেখছেন যে এখানকার যে সড়কগুলো আছে সেই সড়কগুলো আসলে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে এই মুহূর্তে নিমজ্জিত আছে। আপনি জানেন যে চট্টগ্রামে 2018 সাল থেকে জলবদ্ধতা নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে এবং এখানে প্রায় 5,500 কোটি টাকার বড় প্রকল্পটির কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া আমাদের আবহাওয়া অফিস যেই সর্বশেষ বার্তাটি দিয়েছে, চট্টগ্রামে
ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামে প্রায় 26টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে লক্ষাধিক মানুষ বাস করছে। এইসব পাহাড়গুলো আসলে গত 3 দিন ধরে পাহাড় ধসের আশঙ্কা করা হয়েছিল, কিন্তু আজকে থেকে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এই কারণে চট্টগ্রামের প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছে। সাগর, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। জানছিলাম বন্যা এবং জলাবদ্ধতার খবর। এখন যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী SM উমেদ আলী। উমেদ, মৌলভীবাজারে বন্যার কি অবস্থা? সাগর, মৌলভীবাজারের বন্যার সার্বিক অবস্থা 7টি উপজেলায় এখন বন্যার পানি প্লাবিত করছে। আসলে গতকাল রাত এবং আজকে ভোর রাতে, যেটি মধ্যরাত এবং ভোর রাতেই বেশ কয়েকটি স্থানে ভাঙন দিয়েছে। আপনাকে যদি বলি, মনু নদীর 8টি স্থানে ভাঙন এবং ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দিয়েছে এবং মনু প্রকল্পের যে মূল বাঁধটি সে বাঁধের 2টি স্থানে ভাঙন দিয়েছে। আসলে এখন যে অবস্থা বিরাজ করছে, এখন প্রবল বেগে পানি প্রবেশ করছে নদীর বাঁধ ভেঙে বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত করেছে। যেটি সংবাদে বলেছেন যে 300 গ্রাম প্লাবিত হচ্ছে। আমার মনে হয় আরও 2 ঘন্টা গেলে এটা কয়েক গুণ বেড়ে যাবে। তো এখানের বন্যা যে পরিস্থিতি, এটা এখন মারাত্মক আকার ধারণ করেছে। আসলে উজান থেকে নেমে আসা ভারতের অংশ থেকে যে পানিগুলো আসছে, সে পানিগুলো কোনোভাবেই এখনো কমছে না। এখন যে একটু আগে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, যে মনু নদীর 2টি পয়েন্ট আছে। একটি পয়েন্ট মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায়, এটি এখনও 115 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি রেলওয়ে ব্রিজের কাছে, সেটি হলো 105 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো মানুষ এখন চরম আতঙ্কে আছেন। এখন যারা বাড়িঘরে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার মূল বিষয়টি, এখানে যারা স্থানীয় জনগণ আছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের উদ্ধার করা প্রথম কাজ। বাড়িতে অনেক মানুষ আটকে গেছেন। আরেকটা কথা বলে আমি রেখে দিচ্ছি, হ্যাঁ, মৌলভীবাজার শহরের যেটি গত রাতে আতঙ্ক বিরাজ করেছিল, যে মৌলভীবাজার শহর। জানছিলাম বন্যার খবর। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই আদেশ দেন। অন্য 2 আদালতও পৃথক 3 মামলায় জামিন মঞ্জুর করেন। 2008 সাল থেকে গত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে এই মামলাগুলো করেন। জামিন শুনানির সময় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, অবৈধভাবে দুদককে দিয়ে এই মিথ্যা মামলাগুলো করানো হয়েছে। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচার পাবেন বলে তার প্রত্যাশা। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। এই 3টা মামলায় তিনি পূর্বে জামিনে ছিলেন, একটা মামলায় জামিনে ছিলেন না। জামিন যেগুলোই ছিল সেগুলোর জামিন বাতিল হয়ে যায়, কারণ 2017 সনে এই যে পতিত সরকার, সেই সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায়, এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, এবং নতুন মামলায় সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে, এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। স্বল্পমেয়াদী সাফল্যের মোহ নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিবর্তন করতে পারে বাংলাদেশ ক্রিকেটের সার্বিক চিত্র।
এমনটাই ভাবনা নবনিযুক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদের। ঘরোয়া ক্রিকেটের পুরো কাঠামো শক্তিশালী করার পাশাপাশি 4 দিনের ক্রিকেটের উন্নতিতে বিশেষ মনোযোগ দিতে চান তিনি। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ফারুক আহমেদ জানিয়েছেন বিসিবিকে ঘিরে তার পরিকল্পনা। রিপোর্ট নিলয় মজুমদারের। বাংলাদেশের ক্রিকেটে শুরু নতুন এক অধ্যায়ের। বিগত এক যুগে জাতীয় দলের জার্সিতে বিচ্ছিন্ন সাফল্য পেলেও তা মলিন হয়েছে ঘরোয়া ক্রিকেটের মানহীনতায়। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোতে নির্দিষ্ট 2-1টি দলের আধিপত্য, বাজে গেটে 4 দিনের প্রথম শ্রেণীর ম্যাচ খেলানো প্রতিবার পরিবর্তন হবে বলে সুর তুললেও এই সংস্কৃতি থেকে বেরোতে পারেনি বিসিবি। বাজে উইকেট তৈরি করে 1-2 সিরিজে পাওয়া সাফল্য বাংলাদেশ ক্রিকেটকে আরও পিছিয়ে দিয়েছে বলে মনে করেন ফারুক। বরং একটি লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পক্ষে মত দিয়েছেন তিনি। প্ল্যান করে আমরা কখনো কিছু করি নাই। আর দিস বোর্ড ওয়াজ সো ফোকাসড উইথ অনলি দ্য ন্যাশনাল টিম, যেটা হলে কারণ সব তো মাইলেজ ওখানে। যেই জায়গাগুলো তোমার রিয়েল ইমপ্রুভ করা দরকার, দ্য পাইপলাইন, উইকেট, ইটস লাইক লাইফ অফ ইয়োর ইমপ্রুভমেন্ট, ডোমেস্টিক স্ট্রাকচার জাস্ট প্রতি বছর আসে, 4 ডে ম্যাচ হয়, বলে যে এরপর থেকে ভালো করে করবো, বাট সেম ওল্ড স্টোরি ফর লাস্ট 24 ইয়ার্স। 3rd ডিভিশন তো উঠিয়েই গেছে বিকজ অফ একটা অন্য এজেন্ডার জন্য। সো অনেক জায়গা আছে ইমপ্রুভ করার। পুরনো বোর্ডের মতো কথায় নয়, কাজে ও প্রয়োগে সাফল্যের প্রমাণ দিতে চান বর্তমান সভাপতি। যেই জায়গাগুলোতে রিয়েল চান্সেস আছে ইমপ্রুভ করার, যেটা আমাদের ক্রিকেটকে ইমপ্রুভ করবে, সেই জায়গায় ইউ নিড গুড পিপল। ফ্ল্যাশি মানুষ দরকার নাই, রাইট মানুষগুলো রাইট জায়গায় দেওয়া, অ্যান্ড নতুন কিছু মুখ দরকার যাদের ডিফারেন্ট আইডিয়াস হবে। ফারুক আহমেদের সঙ্গে পরিচালক হিসাবে বোর্ডের সাথে কাজ করবেন দীর্ঘদিন ধরে কোচিংয়ের দায়িত্ব পালন করে আসা নাজমুল আবেদিন ফাহিম। তার প্রজ্ঞা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগালে বাংলাদেশের ক্রিকেট আরও সাফল্য পাবে বলে মনে করেন ফারুক। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকেও ভবিষ্যতে বোর্ডে দেখতে চান তিনি। ফাহিম ইজ এ গুড প্ল্যানার। ফাহিম ভাইকে, নাজমুল আহমেদ ফাহিম শেখে তার যে কাজে লাগান যেতে পারে। কোচ আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ক্রিকেটিং ব্রেইন। বুলবুল আমি জানি না ওর কি এজেন্ডা, কোথায় আছে, আইসিসি কোন লেভেলে কাজ করে, ওটা ছিল সে বাংলাদেশে আসবে কিনা তাও আমি জানি না। তবে যারা কাজ করেছে ফর লাইক লাস্ট 15, 20, 30 ইয়ার্স, আই থিঙ্ক দে আর নো গুড ফর বাংলাদেশ ক্রিকেট এনিমোর। আগামী বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটকে সামলানোর দায়িত্ব পাচ্ছেন ফারুক আহমেদ। এরপর অনুষ্ঠিত হবে নির্বাচন। মাঝের সময়টায় বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদে উন্নতির রূপরেখা গড়ে তুলতে চান নবনিযুক্ত সভাপতি। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় সবকিছুই তলিয়ে গেছে। বন্যা দেখা দিয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ এবং মৌলভীবাজার সহ 8টি জেলায়। দুর্ভোগে লাখ লাখ মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে চট্টগ্রামের টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। 40 বছরেও এমন বন্যা দেখেনি ফেনীর মানুষ। কিছু বোঝার আগেই সবকিছুই তলিয়ে গেছে। ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়ায় পানির স্রোত এতটাই যে সীমান্তবর্তী অনেক গ্রাম ডুবে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। তলিয়ে গেছে শত শত একর জমির ধানসহ অন্যান্য সবজি ক্ষেত। মোহরী, কহুয়া ও সিলিনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। ফেনীর প্রায় 3 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব ধরনের যোগাযোগও বন্ধ রয়েছে। এদিকে মৌলভীবাজারের মনু ও ধলা নদীর 15টি স্থানে বাঁধ ভেঙে 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে বানভাসীরা। একে তো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই সাথে মুষলধারে বৃষ্টি বন্যার তীব্রতা আরও বাড়িয়েছে। জেলার 4টি নদী মনু, ধলাই, কুশিয়ারা ও জোর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটা জিনিসও পার করতে পারছি না। এই জিনিস সকল নষ্ট পানির মাঝে হইতে আছে। কি করবেন আপনার? আমি বড় অসহায়। পানি এতটুকু পানি আমার ভিতরে ভাবতে চাই, আমার বাড়িটা সব শেষ। অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ এই 3 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। হবিগঞ্জের খোয়ায় কুশিয়ার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। শহরের জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে 20টি গ্রাম প্লাবিত হয়েছে।
ওদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একটানা ভারী বর্ষণে নগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। হালদা, ধরুং, ইসামতি, শঙ্কা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সাতকানিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার গোমতী পাড়ের 5টি উপজেলার শতাধিক গ্রামের মানুষ ঘর ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানির ঢলে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লা এলাকার সব নদ নদী, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের যে জলাধার সেটি ছেড়ে দেওয়ার কারণে এভাবে বানের পানি বাংলাদেশে প্রবেশ করেছে, যার কারণে কুমিল্লা সহ এর আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি যেন শেষ হবার নয়। সে মানুষগুলো নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। হুড়োহুড়ি করেই শিশু থেকে বৃদ্ধ নিরাপদ স্থানে ছুটে চলেছেন। ভারত থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হয়েছে গোমতী পাড়ের বিস্তীর্ণ এলাকা। আমার মা অসুস্থ, আমার বাড়ি তো অবস্থা বেশি ভালো না আর কি। পানি উঠে গেছে? হ্যাঁ, পানি যাইতেছে দিক দিয়ে। যে এইভাবে যে হারে পানি যাইতেছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। গবাদি পশু সহ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন উঁচু জায়গায়। বাড়িতে পানি চুইচ হয়ে গেছে, এই জন্য গরু নিয়ে বেরিয়ে গেছে। আত্মীয়র বাড়িতে ভয়ঙ্কর ভাইয়া পানি আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য আসতে চলে যেতেছে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও বাসিন্দারা কাজ করছেন। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে বুধবার থেকে লোকালয়ে পানি ঢুকছে। এই পানির লাইন কিবা বন্ধ করা যায় কিনা এই ব্যবস্থাটা করবো। আসলে মূলত যে স্রোত, এখানে আবেগ দিয়ে ভাবার কোনো চান্স নাই, বিবেক দিয়ে ভাবতে হবে। আপনি যে লোকেরা কাজ করবে না, কোথাও ফাটল ধরে নাই। জেলায় 14টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, কুমিল্লা। দর্শক, বন্যার আরও খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, কুমিল্লার গোমতী সেতুর যে বাঁধ ভেঙে যাওয়ায় এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। নাহিদ, বাঁধ ভেঙে যাওয়ার খবরটি সঠিক নয়। এখন আমি যে জায়গাটি রয়েছি সেটা কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া ব্রিজের উপরে। এই ব্রিজের উত্তর পাশেই এইখান থেকে পানি উত্তোলনের জন্য যেই ড্রেন করা হয়েছিল সেই ড্রেন দিয়ে পানি বের হচ্ছিল এবং সেই বের হওয়াটা দেখেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং খবরটি ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে যায়। কুমিল্লার গোমতী নদী ভাঙন সৃষ্টি হয়েছে। মূলত নদী থেকে পানি উত্তোলনের কারণে যে ড্রেন রয়েছে সেই ড্রেন থেকে পানি নিষ্কাশন হচ্ছিল এবং স্থানীয়রা তাদের চেষ্টায় এই ড্রেনটা বন্ধ করার চেষ্টা করতেছেন। এখন পর্যন্ত আমরা যে খবরটা জানি যে তাদের চেষ্টা অব্যাহত রয়েছেন। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে গোমতী নদীর এই মুহূর্তে যে পরিমাণ পানি রয়েছে সেটা বিপদসীমার 70% উপরে রয়েছে এবং এই পানি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন জানিয়ে সতর্কতা জারি করেছেন যেন গোমতী নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রে তাদের অবস্থান নিশ্চিত করে। নাহিদ, এই ছিল কুমিল্লা থেকে। আমরা বন্যার খবর জানছিলাম। এবারে আমরা যাচ্ছি 14 গ্রামে। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি যে এলাকায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির আপডেট জানান। আমি যে এলাকাটি আছি এটি আসলে মূলত শহরের মধ্যে পড়ে। এটি হচ্ছে 14 গ্রাম। আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য যানবাহনের সারি। এর কারণ হচ্ছে 14 গ্রামের যে মূল সড়কটি যেটি ফেনীতে গিয়েছে সেই জায়গাটিতে আসলে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে, যে কারণে রাস্তা ভেঙে পড়েছে। সেই রাস্তা দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অতি জরুরি যেই গাড়িগুলো রয়েছে, যেই
কাভার্ড ভ্যানগুলো রয়েছে সেগুলো কোনোভাবে সেখানে যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা এখানে জলমগ্ন হয়ে আছে। আর আপনাকে নিশ্চয়ই আমি জানাতে চাই যে ঘটনাটি আপনাকে জানিয়েছিলাম যে 12টার সময়, সেটি হচ্ছে যে শিমিলখাড়া, কামারখাড়া, ভাঙতি এবং বালিখাড়া যেই গ্রামগুলোতে আমরা দেখেছি যে একটি সুইচ গেটের কারণে সেখানে কিন্তু অব্যাহতভাবে পানি বাড়ছে এবং ভারত থেকে উজানের পানি নেমে যাওয়ার কারণে সেই অনেক বেশি পরিমাণে পানি সেখান দিয়ে ঢুকছে। সেই কারণে মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে তাদের যে গ্রামগুলো থেকে তারা ছেড়ে আসছেন, তাদের গবাদি পশু নিয়ে আসছেন, তাদের অন্যান্য যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে তারা কোনো মতে শহরের তাদের আত্মীয়র বাসায় চলে যাচ্ছেন। সেখানে 14টি কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু সেই কেন্দ্রগুলোতে মানুষ খুব একটা যাচ্ছেন না। সেখানের মানুষগুলো মোটামুটি আতঙ্কিত অবস্থায় আছে এবং সেখানে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা কোনো ধরনের ফাটল দেখেনি। এখন পর্যন্ত পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনকভাবে বাজে অবস্থার দিকে যায়নি। আমরা 14 গ্রাম থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। খাগড়াছড়ির বন্যার খবর জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। খাগড়াছড়ি পার্বত্য জেলায় শরৎকালের ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। গত 6 দিনের টানা বৃষ্টির পর খাগড়াছড়ি জেলার টেঙ্গি, মাইনি, ফেনী নদী দুকুল উপচিয়ে আশপাশের সব এলাকা প্লাবিত করেছে। হাজার হাজার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যে সরকারের পক্ষ থেকে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে ইতিমধ্যে অনেকে নিকট আত্মীয় স্বজন এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই। ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে, এটা বাস্তবে সঠিক নয় বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে বাস্তবে এটা সঠিক নয় বলে দাবি করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, গোমতী অববাহিকা এলাকায় গত কয়েকদিনে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বন্যা মূলত বাঁধের ভাটির দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ তৎপরতা আরও বেগবান করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি এবং সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে 6 উপজেলায় 1359টি আশ্রয়কেন্দ্রে সবশেষ 17,882 জন মানুষ এবং 3,486টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে 309টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব এলাকায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে 1,42,00,000 টাকা, 8,550 টন চাল এবং 8,000 শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ব্যাপারে তদন্ত নয়, আলোচনা করবে জাতিসংঘ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রৌরি মুঙ্গোভেন এসব কথা জানান। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেটাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দল। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে। প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশি তরুণদের সাহস আর মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখে জাতিসংঘের মানবাধিকার কমিশনার সত্যি খুব অভিভূত। আর তাই এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় পাশে থাকতে চায় জাতিসংঘ। আমরা এখনই কোনো তদন্ত করছি না, আমরা মূলত এখানে সবার সাথে আলোচনা করব এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সে ব্যাপারেও আলোচনা চলবে।
পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। বিএনপির সাথে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি একথা জানিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে না বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন করবে বলে আশা করছেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠক করতে আসেন ঢাকায় নিয়োজিত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। পৌনে 1 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় রাজনীতি, অর্থনীতি সহ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এসব বিষয় জানতে চান সুইস রাষ্ট্রদূত। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে $100 বিলিয়ন পাচার করেছে। এ অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে, তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে। টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি, এমনটা জানিয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিতে চান তারা। আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বা একটি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। সে তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে সুইজারল্যান্ড সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাবার পর এসব মামলায় ন্যায় বিচার পাবার আশা করছেন মোসাদ্দেক আলী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে 2014 সালে। ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছর 28শে অক্টোবর মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানিতে মামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম মোশাররফ হোসেনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। আমাদের মতো ব্যক্তিদেরকে, নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গত 10 বছর যাবৎ এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি, কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি। অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি। এদিকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ সহ 4 মামলায় জামিন দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। জামিন শুনানির সময় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় যেটা সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। 2008 সাল থেকে গত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে এই মামলাগুলি করে। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বারবার মিথ্যা অভিযোগে মামলা হয়েছে। সেই সব মামলায় কারাবরণ করতে হয়েছে বহুবার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইনের 57 ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে নিম্ন আদালতের দেওয়া 2 বছরের কারাদণ্ড বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুর রবের একক বেঞ্চ সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে আজ এই রায় দেন। এর আগে 2023 সালের 14 সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত এই রায় দিয়েছিলেন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য এবং বিকৃত তথ্য দেওয়ার অভিযোগে আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলা হয়েছিল। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে T&Z অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল 9টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। শ্রমিকেরা জানায় T&Z গ্রুপে কয়েক হাজার শ্রমিক কাজ করে। জুলাই মাসের বেতন কয়েকদিন ধরে পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামা হয়। ঘটনাস্থলে শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা হয়। আগামী 7 দিনের মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ নতুন মূল্য নির্ধারণের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর পরিবাগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানকে এই আলটিমেটাম দেন সংগঠনের সমন্বয়ক বিন ইয়ামেন মোল্লা। এছাড়া প্রতি লিটার ভোজ্য তেলের দাম 120, প্রতি কেজি চিনি 90 এবং প্রতি কেজি আলুর দাম 25 টাকায় নামিয়ে এনে মূল্য নির্ধারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের সংগঠনের কমিটি ভেঙে দিয়ে নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ করার দাবিও জানায় তারা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় সবকিছুই তলিয়ে গেছে। বন্যা দেখা দিয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ এবং মৌলভীবাজার সহ 8টি জেলায়। দুর্ভোগে লাখ লাখ মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে চট্টগ্রামের টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। 40 বছরেও এমন বন্যা দেখেনি ফেনীর মানুষ। কিছু বোঝার আগেই সবকিছুই তলিয়ে গেছে। ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়ায় পানির স্রোত এতটাই যে সীমান্তবর্তী অনেক গ্রাম ডুবে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। তলিয়ে গেছে শত শত একর জমির ধানসহ অন্যান্য সবজি ক্ষেত। মোহরী, কহুয়া ও সিলিনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। ফেনীর প্রায় 3 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব ধরনের যোগাযোগও বন্ধ রয়েছে। এদিকে মৌলভীবাজারের মনু ও ধলা নদীর 15টি স্থানে বাঁধ ভেঙে 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে বানভাসীরা। একে তো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই সাথে মুষলধারে বৃষ্টি বন্যার তীব্রতা আরও বাড়িয়েছে। জেলার 4টি নদী মনু, ধলাই, কুশিয়ারা ও জোর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটা জিনিসও পা করতে পারছি না। এই জিনিস সকল নষ্ট পানির মাঝে হইতে আছে। কি করবো
আমি বড় অসাই পানি এতটুকু পানি আমার ভিতরে কোন টাপিও ভাবতে চাই আমার বাড়িটা মানে সব শেষ। অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ এই 3 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। ভারী বর্ষণ পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। হবিগঞ্জের খোয়ায় কুশিয়ার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। শহরের জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ওদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একটানা ভারী বর্ষণে নগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। হালদা, ধরুং, ইসামতি, শঙ্কা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সাতকানিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার গোমতী পাড়ের 5টি উপজেলার শতাধিক গ্রামের মানুষ ঘর ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানির ঢলে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লা এলাকার সব নদ নদী, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের যে জলাধার সেটি ছেড়ে দেওয়ার কারণে এভাবে বানের পানি বাংলাদেশে প্রবেশ করেছে, যার কারণে কুমিল্লা সহ এর আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি যেন শেষ হবার নয়। সে মানুষগুলো নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। হুড়োহুড়ি করেই শিশু থেকে বৃদ্ধ নিরাপদ স্থানে ছুটে চলেছেন। ভারত থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হয়েছে গোমতী পাড়ের বিস্তীর্ণ এলাকা। আমার মা অসুস্থ, আমার অস্থির। আমার বাড়ি তো অবস্থা বেশি ভালো না আর কি। পানি উঠে গেছে? হ্যাঁ, পানি যাইতেছে দিক দিয়ে। যে এইভাবে যে হারে পানি যাইতেছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। গবাদি পশু সহ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন উঁচু জায়গায়। বাড়িতে প্রায় পানি চুইচু হয়ে গেছে, এই জন্য গরু নিয়ে বেরিয়ে গেছে। আত্মীয়র বাড়িতে ভয়ঙ্কর ভাইয়া পানি আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য আসতে চলে যেতেছে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও বাসিন্দারা কাজ করছেন। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে বুধবার থেকে লোকালয়ে পানি ঢুকছে। এই পানির লাইন কিবা বন্ধ করা যায় কিনা এই ব্যবস্থাটা করবো। আসলে মূলত যে স্রোত, এখানে আবেগ দিয়ে ভাবার কোনো মানে চান্স নাই, বিবেক দিয়ে ভাবতে হবে। আপনি যে লোকেরা উদ্ধার কাজ করবে না, কোথাও ফাটল ধরে নাই। জেলায় 14টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, কুমিল্লা। দর্শক, বন্যার আরও খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, কুমিল্লার গোমতী সেতুর যে বাঁধ ভেঙে যাওয়ায় এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। নাহিদ, বাঁধ ভেঙে যাওয়ার খবরটি সঠিক নয়। এখন আমি যে জায়গাটি রয়েছি সেটা কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া ব্রিজের উপরে। এই ব্রিজের উত্তর পাশেই এইখান থেকে পানি উত্তোলনের জন্য যেই ড্রেন করা হয়েছিল সেই ড্রেন দিয়ে পানি বের হচ্ছিল এবং সেই বের হওয়াটা দেখেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং খবরটি ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে যায়। কুমিল্লার গোমতী নদী ভাঙন সৃষ্টি হয়েছে। মূলত নদী থেকে পানি উত্তোলনের কারণে যে ড্রেন রয়েছে সেই ড্রেন থেকে পানি নিষ্কাশন হচ্ছিল এবং স্থানীয়রা তাদের চেষ্টায় এই ড্রেনটা বন্ধ করার চেষ্টা করতেছেন। এখন পর্যন্ত আমরা যে খবরটা জানি যে তাদের চেষ্টা অব্যাহত রয়েছেন। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে গোমতী নদীর এই মুহূর্তে যে পরিমাণ পানি রয়েছে সেটা বিপদসীমার 70% উপরে রয়েছে এবং এই পানি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন জানিয়ে সতর্কতা জারি করেছেন যেন গোমতী নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রে তাদের অবস্থান নিশ্চিত করে। নাহিদ, এই ছিল কুমিল্লা থেকে। আমরা বন্যার খবর জানছিলাম। এবারে আমরা যাচ্ছি 14 গ্রামে। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি যেই এলাকায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির আপডেট জানান।
আমি যে এলাকাটি আছি এটি আসলে মূলত শহরের মধ্যে পড়ে। এটি হচ্ছে চৌদ্দগ্রাম। আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য যানবাহনের সারি। এর কারণ হচ্ছে চৌদ্দগ্রামের যে মূল সড়কটি যেটি ফেনীতে গিয়েছে সেই জায়গাটিতে আসলে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে, যে কারণে রাস্তা ভেঙে পড়েছে, সেই রাস্তা দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অতি জরুরি যেই এই গাড়িগুলো রয়েছে, যেই কাভার্ড ভ্যানগুলো রয়েছে, সেগুলো কোনোভাবে সেখানে যেতে পারছে না। ঘন্টার পর ঘন্টা এখানে জলমগ্ন হয়ে আছে। আর আপনাকে নিশ্চয়ই আমি জানাতে চাই যে ঘটনাটি আপনাকে জানিয়েছিলাম যে 12টার সময়, সেটি হচ্ছে যে শিমিলখাড়া, কামারখাড়া, ভাঙতি এবং বালিখাড়া যেই গ্রামগুলোতে আমরা দেখেছি যে একটি সুইচ গেটের কারণে সেখানে কিন্তু অব্যাহতভাবে পানি বাড়ছে এবং ভারত থেকে উজানের পানি নেমে যাওয়ার কারণে সেই অনেক বেশি পরিমাণে পানি সেখান দিয়ে ঢুকছে। সেই কারণে মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে তাদের যে গ্রামগুলো থেকে তারা ছেড়ে আসছেন, তাদের গবাদি পশু নিয়ে আসছেন, তাদের অন্যান্য যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে তারা কোনো মতে শহরের তাদের আত্মীয়র বাসায় চলে যাচ্ছেন। সেখানে 14টি কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু সেই কেন্দ্রগুলোতে মানুষ খুব একটা যাচ্ছেন না। সেখানের মানুষগুলো মোটামুটি আতঙ্কিত অবস্থায় আছে এবং সেখানে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা কোনো ধরনের ফাটল দেখেনি। এখন পর্যন্ত পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনকভাবে বাজে অবস্থার দিকে যায়নি। আমরা চৌদ্দগ্রাম থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। খাগড়াছড়ির বন্যার খবর জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। গত 6 দিনের টানা বৃষ্টির পর খাগড়াছড়ি জেলার টেঙ্গি, মাইনি, ফেনী নদী দুকুল উপচিয়ে আশপাশের সব এলাকা প্লাবিত করেছে। হাজার হাজার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যে সরকারের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে ইতিমধ্যে অনেকে নিকট আত্মীয় স্বজন এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই। ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে, এটা বাস্তবে সঠিক নয় বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে বাস্তবে এটা সঠিক নয় বলে দাবি করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, গোমতী অববাহিকা এলাকায় গত কয়েকদিনে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বন্যা মূলত বাঁধের ভাটির দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ তৎপরতা আরও বেগবান করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি এবং সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে 6 উপজেলায় 1359টি আশ্রয় কেন্দ্রে সবশেষ 17,882 জন মানুষ এবং 3,486টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে 309টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব এলাকায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে 1,42,00,000 টাকা, 8,550 টন চাল এবং 8,000 শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ব্যাপারে তদন্ত নয়, আলোচনা করবে জাতিসংঘ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রৌরি মুঙ্গোভেন এসব কথা জানান। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেটাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দল। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে। প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশি তরুণদের সাহস আর মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখে জাতিসংঘের মানবাধিকার কমিশনার সত্যিই খুব অভিভূত। আর তাই এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় পাশে থাকতে চায় জাতিসংঘ।
আমরা এখনই কোনো তদন্ত করছি না। আমরা মূলত এখানে সবার সাথে আলোচনা করব এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সে ব্যাপারেও আলোচনা চলবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। বিএনপির সাথে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি একথা জানিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে না বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন করবে বলে আশা করছেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠক করতে আসেন ঢাকায় নিয়োজিত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। ১.৫ ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় রাজনীতি, অর্থনীতি সহ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এসব বিষয়ে জানতে চান সুইস রাষ্ট্রদূত। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে $100 বিলিয়ন পাচার করেছে। এ অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে, তারা এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে। টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি, এমনটা জানিয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিতে চান তারা। আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার, যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বা একটি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। সে তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে সুইজারল্যান্ড সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাবার পর এসব মামলায় ন্যায় বিচার পাবার আশা করছেন মোসাদ্দেক আলী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে 2014 সালে। ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছর 28শে অক্টোবর মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানিতে মামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম মোশাররফ হোসেনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। আমাদের মতো ব্যক্তিদেরকে, নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গত 10 বছর যাবৎ এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি, কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি। অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি। এদিকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ সহ 4 মামলায় জামিন দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। জামিন শুনানির সময় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় যেটা সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে।
এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। 2008 সাল থেকে গত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে এই মামলাগুলি করে। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বারবার মিথ্যা অভিযোগে মামলা হয়েছে। সেই সব মামলায় কারাবরণ করতে হয়েছে বহুবার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইনের 57 ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে নিম্ন আদালতের দেওয়া 2 বছরের কারাদণ্ড বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুর রবের একক বেঞ্চ সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে আজ এই রায় দেন। এর আগে 2023 সালের 14 সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত এই রায় দিয়েছিলেন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য এবং বিকৃত তথ্য দেওয়ার অভিযোগে আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলা হয়েছিল। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে TNZ অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল 9টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। শ্রমিকেরা জানায় TNZ গ্রুপে কয়েক হাজার শ্রমিক কাজ করে। জুলাই মাসের বেতন কয়েকদিন ধরে পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামা হয়। ঘটনাস্থলে শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা হয়। আগামী 7 দিনের মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ নতুন মূল্য নির্ধারণের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর পরিবাগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানকে এই আলটিমেটাম দেন সংগঠনের সমন্বয়ক বিন ইয়ামেন মোল্লা। এছাড়া প্রতি লিটার ভোজ্য তেলের দাম 120, প্রতি কেজি চিনি 90 এবং প্রতি কেজি আলুর দাম 25 টাকায় নামিয়ে এনে মূল্য নির্ধারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের সংগঠনের কমিটি ভেঙে দিয়ে নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ করার দাবিও জানায় তারা। দর্শক, বন্যার খবর জানতে আমরা এখন যাব কুমিল্লায় আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নান্টু, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গত 2 দিনের টানা বৃষ্টি এবং ভারতীয় ঢলের কারণে কুমিল্লায় গুমতি নদীতে পানির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা জানিয়েছেন এই মুহূর্তে কুমিল্লা গুমতি নদীর যে পানি রয়েছে সেটা বিপদসীমার 1.02 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে 2 পাড়ের অবস্থা নাজুক রয়েছে। যে কোনো মুহূর্তে গুমতির যে কোনো পাড় ভেঙে লোকালয় বা জনপদ প্লাবিত হয়ে যেতে পারে। এছাড়া আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখি, গত 2 দিনে কুমিল্লায় বন্যা এবং বৃষ্টির প্রভাবে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি কুমিল্লার দক্ষিণ অঞ্চলের যে 3টি উপজেলা রয়েছে, নাঙ্গলকোট, 14 গ্রাম এবং মনোহরগঞ্জ, এই 3 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তাদের কাছে এখনো সরকারি যে সহায়তা সেগুলো এখনো পৌঁছায়নি। এই ঘটনার জন্য স্থানীয়রা জানিয়েছেন যে তাদের এখন খুব দ্রুত সময়ের উদ্ধার তৎপরতার পাশাপাশি তাদের পানিবাহিত রোগ থেকে মুক্ত করার জন্য তাদের ঔষধ এবং চিকিৎসা সামগ্রী খুব দ্রুত দরকার। আমরা কুমিল্লা সিভিল সার্জন অফিসে কথা বলেছি। সিভিল সার্জন জানিয়েছেন যে
17টা টিম এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এবং 17টা টিমের জন্য 17টা টিমের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের মেডিকেল টিমও গঠন করা হয়েছে, যেন আমাদের এই 3টি উপজেলা ছাড়াও যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতা, সেই জায়গাগুলোতেও যেন খুব দ্রুত সময়ে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া যায়। এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ। নারায়ণগঞ্জে ২৫০০ শফিক হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহত শফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ২৫০০ থানায় এই মামলা দায়ের করেন। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, গোলাম দস্তগীর গাজী সহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল্লাহ। মামলায় উল্লেখ করা হয়, গত ৫ই আগস্ট তার স্বামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল মিয়া নামের এক ডাব বিক্রেতা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু সহ ৮১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ১/১১ সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং সহ ৪ মামলায় জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা বশত মিথ্যা মামলাগুলো করা হয় বলে জানান তার আইনজীবী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও গত আওয়ামী লীগ সরকারের আমলে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে এসব মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে। তবুও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যান তিনি। তবে রাজনৈতিক দমনপীড়নের প্রতিহিংসার শিকার হয়ে দেশ ত্যাগ করায় এতদিন সশরীরে আদালতে হাজির হতে পারেননি। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় সম্প্রতি দেশে এসে সশরীরে মামলা চালিয়ে নিতে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন দেন তাকে। একইভাবে বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের 2টি মামলায় জামিন দেন। এছাড়াও জামিন পান বিভাগীয় বিশেষ আদালতে বিচারাধীন উত্তরা থানায় দুদকের মানি লন্ডারিং মামলায়ও। এ সময় তার পক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। এই সকল মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাব। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। যশোরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ শামসুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে সোহরাব হোসেন অন্য আসামিদের সহায়তায় হাট ইজারার 12 লাখ টাকা আত্মসাৎ করেন। এই ব্যাপারে দুদকের পক্ষ থেকে 2008 সালের 7 আগস্ট নড়াইল থানায় মামলা করা হয়। এই মামলায় যশোরের স্পেশাল ট্রাইব্যুনালে বিচারক আসামিদের প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে আত্মসাৎ করা টাকাও জরিমানা করা হয়। স্বৈরাচারী সরকারের পতনের পর মোংলায় জমি জমা ও ব্যবসা প্রতিষ্ঠান জোর করে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রতিবাদে তারা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। মোংলা দিগরাজ এলাকাবাসীর অভিযোগ, পূর্বপুরুষের জমি জমা দোকানপাট নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকার পতনের পর একটি কুচক্রী মহল দখলের উৎসবে মেতে উঠেছে। জোর করে তাদের ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এতে আতঙ্কিত তারা। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা অভিযোগের সত্যতা পেয়েছেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ায় বিডিআর বিদ্রোহ, গুম, হত্যা এবং কোটা সংস্কার আন্দোলনে গণহত্যায় নিহতদের স্মরণে মানববন্ধন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। দুপুরে শাহজাহানপুর উপজেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুল ইসলাম জয়। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Millions severely affected as the flood crisis worsens in 8 districts. Switzerland reaffirms support for government efforts to recover laundered money, says BNP. Alhaj Muhammad Musaddiq Ali granted bail, vows to face trial in accordance with the law. Assalamu alaikum. This is Nusrat Islam welcoming you all to the evening news. You have just had the Crown Cement headlines. Now let's move on to the details. Nearly 3 million people have been affected by floods across 8 districts in Bangladesh. The weather agencies predict moderate to heavy rainfall in the next 48 hours in the northeastern part of the country and upstream areas. Water levels in the main rivers of the northeastern and eastern regions keep rising. The mostly affected districts are Kumilla, Feni, Chattogram, Khagrachari, Noakhali and Molovibajar, where 43 upajelas were submerged. A total of 189,000 families have been stranded by flood water in these 6 districts. The Army and the Navy personnel have joined to rescue the trapped people. Along with Feni, Kumilla, Akhaura, Khagrachari and Lokhipur, the Dhaka-Chattogram highway was also inundated, disrupting communication on the route. Feni has been the most affected, with hundreds of thousands stranded in without drinking water and electricity. Parts of Kumilla has been flooded amid incessant rainfall and water from Gomti River in India's Tripura flowing into Gomti River in Kumilla. Meanwhile, the import and export activities of goods through Akhaura land port have been stopped due to flood. All primary schools and 2 secondary schools in the Upajela were declared as shelters for flood victims. Noting expressed concern in Bangladesh regarding the flood situation, India has explained the reasons behind flood, and what is said in Bangladesh is not factually correct. The Indian Ministry of External Affairs today claimed they have seen concerns being expressed in Dhaka that the current situation of flood in districts on the eastern borders of Bangladesh has been caused by opening of the Dombur Dam upstream of the Gomti River in Tripura.
This is factually not correct. India pointed out that the catchment areas of Gomti River that flows through India and Bangladesh have witnessed the heaviest rains of this year over the last few days. Delhi claimed the flood in Bangladesh is primarily due to waters from these large catchments downstream of the dam. Meanwhile, Indian High Commissioner to Bangladesh Pranay Verma is scheduled to meet Chief Advisor Professor Mohammad Yunus. Chief of the Asia-Pacific region with the Office of the High Commissioner for Human Rights, Rory Mangovan, said today that he is visiting with a small team this week to hold some preliminary discussions and to support the interim government at this historic time. He said this after a meeting with the Foreign Secretary Masood bin Momen at his office today. He further said they will have to discuss the modalities, the way they could work, how they could support the national process going forward. So it is really too early to conclude the help that will be done. Their mission will hope very much in terms of exploring the way they could support Bangladesh at this time. People of Bangladesh in any way that we can. Our visit this week is not an investigation. It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. Switzerland is ready to cooperate with any initiative taken by the Bangladesh government to recover laundered money. BNP Standing Committee member Amir Khosrow Mahmoud Chaudhry said today. He said this today after a meeting with the Swiss ambassador to Bangladesh, Reto Rangli, today. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir was also present at the meeting. Khosrow said they exchanged views on how Bangladesh institutions have collapsed and what can be done to restore them. They discussed how to bring back the destroyed institutions on track and to make them functional again. একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে তারা এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে BNP Standing Committee member and former Health Minister Dr. Khondokar Mosharraf Hossain has been acquitted in a money laundering case filed by the Anti-Corruption Commission. Judge Abul Kashem of Dhaka Special Judge Court 1 delivered the verdict today. The court acquitted him as the charges were not proven. Khondokar Mosharraf was present in court during the verdict announcement. Speaking to reporters after the ruling, he said they could not prove any instance of money laundering from 2001 to 2006. This case was merely a political vendetta against him. Because of this case, he had to go to jail and endure suffering. আমাদের মতো ব্যক্তিদেরকে নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গত 10 বছর যাবত এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি NTV Chairman and Managing Director Alhaj Muhammad Mossaddeq Ali has secured bail in 4 cases. He secured the bail after appearing before 3 separate courts in Dhaka today. His lawyer, Masood Ahmed Talukdar, said the politically motivated case filed against him on fabricated charges. One of the cases was filed in 2008 over illegally amassing wealth. In this case, Judge Nuzrul Islam of Special Judge Court 10 granted bail to the NTV chairman.
Meanwhile, Judge Zia Rahman of Divisional Special Judges Court gave bail to the former lawmaker in another case filed over siphoning of money. At the same time, Judge Iqbal Hussain of Special Judges Court 5 granted him bail in 2 other cases. After getting bail, Alhaj Muhammad Musaddiq Ali said he sought bail appearing in the court as he is respectful to the law. 4টা মামলায় জনাব মুসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় যেটা সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। The High Court has cancelled the prison sentence of Human Rights Association Odhikar Secretary Adilur Rahman Khan and Director ASM Nasiruddin Ilan over the publication of death figures of Hefazat activists allegedly killed by law enforcers during the Shapla Chottor rally in 2013. The duo had been sent to prison for 2 years by Dhaka Cyber Tribunal for publishing a report accusing the law enforcement agencies of launching an attack on Hefazat activists and killing them. An 8C bench of Justice Abdul Rob accepted the duo's appeal and pronounced the verdict today. In another development, the 8C has declared the NGO Affairs Bureau's 2022 decision to cancel Odhikar's registration as illegal. কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়া উজানের পানি ছেড়ে দিয়ে ভারত তার প্রতিবেশী বাংলাদেশের প্রতি অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। কোনো প্রতিবাদ কর্মসূচির জন্য যেন জনদুর্ভোগ না হয় এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয় তার সরকারি বাসভবন যমুনায়। বৈঠকে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনে ফাউন্ডেশন গঠন, সাম্প্রতিক সহিংসতা সংক্রান্ত মামলাগুলো স্বচ্ছতার সাথে পরিচালনার লক্ষ্যে পৃথক কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে 3 উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ তারা করতেই পারেন, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারে, সেটারও একটা উপায় বের করা হবে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মিটিংটা করবেন কয়েকজন উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে সেটার মাধ্যমে। একই সাথে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সুষ্ঠু সমন্বয় সহ সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়ার নির্দেশও দেওয়া হয় এই বৈঠক থেকে। বাংলাদেশের উজানে থাকা ভারতের সাথে বন্যা বিষয়ে আরও যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপদ্রুত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
ভারতের বাঁধ খুলে দেয়ায় দেশের ৮ জেলায় আকস্মিক বন্যা কিনা তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বন্যায় মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, সরকারি হিসেবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। হঠাৎ বন্যায় ভাসছে দেশের ৮ জেলা। সরকারি হিসেবে পানিবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও 29 লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরা হয়। জানানো হয়, বন্যার্তদের সহায়তায় 1,534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 75,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,82,00,000 টাকা। ক্যাশ টাকায় পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনো এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। বন্যার পূর্বাভাস না থাকায় সংকট বেড়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, পানি নামলেই শুরু হবে পুনর্বাসন কাজ। আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড যেটা বলে, কেউ কেউ বলছে যে এটা আমাদের উপরে যে উজান থেকে পানি আসছে, উজান থেকে মানে ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে আসছে। বাঁধ খোলা হয়েছে, এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। বন্যায় মানুষের জীবন বাঁচানোকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের শীর্ষ 5 শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ ও নাসা গ্রুপ কর ফাঁকি দিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। এদিকে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহাবুদ্দিন, সাবেক এমপি নূরনবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের নতুন পরিষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের মধ্য থেকে নতুন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদকে। তিনি 2016 থেকে 2019 সাল পর্যন্ত সোনালী ব্যাংক থেকে এবং 2019 থেকে 2022 সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন পরিষদের অন্য পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান ও সনদপ্রাপ্ত হিসাববিদ আব্দুল সালাম। অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জাজ আদালতের বিচারক আবুল কাশেম আজ এই রায় দেন। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগামী 29 অগস্ট রায়ের জন্য দিন ধার্য রেখেছে আদালত। আপিল শাহরিয়ারের আরেকটি রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে 2014 সালে। ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছর 28 অক্টোবর মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্যও দেন। দীর্ঘ শুনানিতে মামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে মোশাররফ হোসেনকে খালাস দিয়ে রায় দেয় আদালত। আমাদের মতো ব্যক্তিদেরকে, নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গত 10 বছর যাবৎ এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি, কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি। অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি। এদিকে 2007 সালের 16 আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। পরে আদালত রায়ের দিন ধার্য করে।
তাদের যে কেস মিথ্যা ছিল, তাদের যে তথ্য প্রমাণ মিথ্যা ছিল, তাদের অভিযোগ যে মিথ্যা ছিল সেটি আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করেছি এবং সেটি আমরা আজকে মাননীয় আদালতে আমরা যুক্তিতর্কের মধ্য দিয়ে তাকে আমরা আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছি। আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত আগামী 29/8/2024 উনি রায়ের জন্য দিন ধার্য করেছেন এবং সেই রায়ে আমরা এই আদালত থেকে সুবিচার পাব। আদালতে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে বড় ভূমিকা রাখবেন বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। অন্যদিকে দীর্ঘদিন নির্বাচক হিসেবে বোর্ডের সঙ্গে কাজ করায় ভেতর ও বাইরের সবকিছু জানেন ফারুক, তাই বাড়তি সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। রিপোর্ট কুশল ইয়াসিরের। দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি পদে আসা ফারুক আহমেদের উপর প্রত্যাশার চাপ বেশি। তার মতো একজন বিসিবি প্রধান হওয়াটা আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে গর্বিত করে তুলেছে। তবে হুট করেই বড় পরিবর্তন সম্ভব নয় সেটা জানা আছে তার। নতুন সভাপতিকে তৃণমূল থেকে মেধা তুলে আনার আহ্বান জানিয়েছেন পাইলট। হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে বিভিন্ন জেলা পর্যায়ে খেলছে, উপজেলা পর্যায়ে খেলছে, তারা স্বপ্নও দেখছে, কিন্তু স্বপ্নগুলো হয়তো দেখা গেল যে ভেঙে যাচ্ছে। প্রসেসিং করে একটা প্লেয়ার তৈরি হয়, কিন্তু একটা এভারেজ প্লেয়ার হয়, কিন্তু যারা গড গিফটেড প্লেয়ার কোথায় জন্মিয়েছে বলা খুব কঠিন। ফারুক ভাইয়ের মাধ্যমে এখন যেহেতু উনি নতুন প্রেসিডেন্ট এবং উনি খেলার নার্ভ জানেন, সবচেয়ে বড় কথা। আমি শিওর যে উনি ওনার মেধা দিয়ে কাকে কোথায় কোন জায়গায় লাগানো উচিত সেটা সুন্দর ইমপ্লিমেন্ট করা এবং সময় নিয়ে না, যত তাড়াতাড়ি পারা যায় যে এই জায়গাগুলো ক্লিন করে দেওয়া। ফারুক আহমেদ নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন হাবিবুল বাশার সুমন। এবার ফারুকের অধীনেই বিসিবির নারী বিভাগ সামলাবেন তিনি। ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন, তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। আমরা যদি তাকে একটু সময় দিই, আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, অনেক কিছুই হয়তো ঠিক মতো হয়ে যাবে সব কিছু। নতুন বোর্ড প্রধানের হাত ধরে ভালো কিছুর আশাই করছেন সাবেক অধিনায়করা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।